কোরিয়ান ড্রামা ব্লাড পাজল এর সবচেয়ে ব্রেনটিজিং পর্ব চলে আসছে। একটি বাক্য বাদ পড়লেও আসল খুনিকে খুঁজে বের করা কঠিন হতে পারে। বর্তমানের ইরো জানতে পারে যে জিয়ং জিমুক, যাকে টুকরো টুকরো করে কাটা হয়েছে, আর লি মিন, যিনি আত্মহত্যার ভান করে মারা গেছে, আর রিয়েল এস্টেট মোগল ডু ইউনশু, এই তিনজনই পাজল সিরিয়াল কিলিং মামলার শেষ তিন শিকার। তাদের একমাত্র সাধারণ বিষয় হল তারা সবাই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ইউনিক সিটি 5008-2 এর মালিক। একই সময়ে কিম হানচিওন একটি অদ্ভুত বিষয় খুঁজে পায়। প্রথম মালিক ডু ইউনশু জিয়ং জিমুককে অ্যাপার্টমেন্টটি হস্তান্তর করে, আর জিয়ং জিমুক মাত্র 3 মাস পরে লি মিনকে হস্তান্তর করে। মনে হচ্ছে তারা যেন পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজ করছে। তাহলে কি এই তিনজন সত্যি কোনো অপরাধে একসাথে জড়িত? এবং সেই অপরাধের পুরস্কার হল ইউনিক সিটি 5802। ইরো কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। যদি এই অনুমান সঠিকও হয়, তাহলে তার চাচার, যিনি প্রথম শিকার ছিলেন, তার সাথে এর কি সম্পর্ক? কিম হানচিওন অনুমান করে যে তার চাচা তার দায়িত্বে থাকাকালীন ইউনিক সিটি সম্পর্কিত কোনো একটি মামলা সম্পর্কে এই তিনজনের তথ্য গোপন করেছে। তাহলে নতুন প্রশ্ন হলো, তার চাচা কি সত্যি এমনটি করে কোনো সুবিধা পান? এই প্রশ্ন নিয়ে ইরো আবার রক্ত পরীক্ষা শুরু করে। ডু ইউনশু-এর পাজলটি হলো একজন ক্লাউন যে বাচ্চাদের তৈরি বালির দুর্গ পায়, এর নিচে মারিয়ে দিচ্ছে। আর জিয়ং জিমুকের পাজলে আছে একজন ব্যক্তি যারা কিছু লোকের সাথে নাচছিল। লি মিনের পাজলটি হলো বিমূর্ত, যেন সে কারো সাথে ফিসফিস করে কথা বলছে। এবং সবশেষে আছে চাচার পাজল, তিনি একটি খেলনা পুতুলের দিকে বন্দুক দিয়ে গুলি করছে। ইন্দ্রের হঠাৎ একটি সাহসী ধারণা আসে, পাজলের ছবিগুলো কি কোনো অপরাধের সাথে সম্পর্কিত? কিম হানচিওন বলেন যে শুধু অনুমান করে কোনো লাভ নেই, বরং চাচার কাছ থেকে তদন্ত শুরু করা যাক। তাই পরের দিন তিনি প্রাক্তন পুলিশ প্রধানের সাথে দেখা করে আর চাচার সম্পর্কে খোঁজ খবর নেয়। প্রাক্তন প্রধানের মতে তার চাচা ছিলেন সে সময়ের সবচেয়ে প্রতিশ্রুতিশীল আর ক্ষমতাশালী প্রধান। তিনি কেবল অত্যন্ত দক্ষই ছিলেন না, তার একটি সুন্দর আচরণও ছিল। তাকে বরখাস্ত করার চেয়ে বরং তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, কারণ সে সময় তার এখতিয়ারের এলাকা খুব বিশৃঙ্খল ছিল। যখনই বৃষ্টি হয় তখনই মানুষ খুন হয় এবং মৃতদের মুখে স্টিকিংস পরিয়ে দেওয়া হয় যতক্ষণ না 3 জন ছাত্রী মারা যায়। পুলিশ জানতে পারে যে এটি একই ব্যক্তির কাজ। এই সিরিয়াল কিলিং মামলাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, আর তার চাচা জনমতের চাপে পদত্যাগ করতে বাধ্য হন। বিকেলে কিম হানচিওন এবং ইমরো ডেটা রুমে আসে। তারা একটি মামলা খুঁজে পায় যেখানে ভুক্তভোগীর আত্মীয়রা মায়ংসং ইলবো সংবাদপত্রের বিরুদ্ধে মামলা করে। এই মামলাটি চাচার পুলিশ স্টেশনে 3 মাস ধরে চলে এবং শেষ পর্যন্ত কোনো সন্দেহভাজন ছাড়া বন্ধ করে দেওয়া হয়। মামলাকারী ছিলেন সিরিয়াল কিলিং মামলার শেষ শিকারের ছোট ভাই। সম্ভবত তার চাচা এই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্যই পদত্যাগ করেছিল। তদন্তের দিক নিশ্চিত হওয়ার পর তারা দুজনেই অবিলম্বে সেই মামলাকারী ছোট ভাইজের সাথে দেখা করে। তবে তারা একটি চমকপ্রদ খবর পায়, এই মামলায় মারা যাওয়া ব্যক্তিটি তার চাচা ছিলেন না, বরং লি নামের একজন রিপোর্টার ছিলেন, যিনি এই সংবাদটি লিখেছিলেন। এবং শেষ পর্যন্ত এটি আত্মহত্যা হিসেবে বন্ধ করা হয়। শহরে ফেরার পথে ইরোয়ের মনে হয় যে লি রিপোর্টারের আত্মহত্যা সন্দেহজনক। অবশ্যই কিম হানচিওনেরও একই ধারণা আছে, তাই তিনি তার পরিচিতি ব্যবহার করে অন্য অঞ্চলের সিনিয়র অফিসারের কাছ থেকে মামলার ফাইলগুলো পায়। যখন তারা ফাইলগুলো পরীক্ষা করছিল, তখন বিচক্ষণ ইরো অপ্রত্যাশিতভাবে দেখতে পায় যে লি রিপোর্টার আত্মহত্যার আগে একজন উচলজিন নামের ব্যক্তির সাথে বারবার যোগাযোগ করে এবং ঘটনার স্থানে বিছানায় একটি পাজল রাখা আছে। এর মানে হলো তার চাচা পাজল সিরিয়াল কিলিং মামলার প্রথম শিকার ছিল না। পরের দিন সকালে কিম হানচিওন তার কাছে থাকা সমস্ত সূত্র লিডার ইয়াংকে জানায়। অপ্রত্যাশিতভাবে লিডার ইয়াংয়ের প্রতিক্রিয়া হলো ইরোকে খুব বেশি বিশ্বাস না করার উপর জোর দেওয়া। যদি কারণ জানতে চান, তাহলে সবচেয়ে ভালো আর সরাসরি উপায় হলো তাকে জিজ্ঞাসা করা। তবে তিনি এটি গুরুত্ব দেন না। ক্যামেরা ঘুরে যায়। কিম হানচিওন লি রিপোর্টারের মৃত্যুর মামলার দায়িত্বে থাকা সিনিয়র অফিসারের সাথে দেখা করে। সিনিয়র অফিসারের অস্পষ্টভাবে মনে আছে যে ঘটনার স্থানে সত্যিই একটি পাজল পাওয়া গিয়েছিল। সে সময় তিনি ভুক্তভোগীর পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করেছিল এবং পরিবার স্পষ্টভাবে জানিয়েছিল যে এটি তাদের দ্বারা রাখা হয়নি। এর উপর একটি লোক একটি ক্যামেরা ধরেছিল এবং তার চোখ যেন সুতার মতো কিছু দিয়ে সেলাই করা ছিল। এছাড়াও সিনিয়র অফিসার আরও জানান যে লিডার ইয়াংই এই মামলাটি সম্পর্কে সবচেয়ে ভালো জানতেন। সে সময় লিডার ইয়াং কিছু সময় তদন্ত করেছিলেন এবং তারপরে তার কাছে পাঠিয়েছিলেন। তিনিও ঊর্ধ্বতনদের নির্দেশ অনুযায়ী এটি আত্মহত্যা হিসেবে বন্ধ করেন। এর পরপরই কিম হানচিওন লিডার ইয়াংকে ডেকে জিজ্ঞাসা করে যে তিনি পাজল সিরিয়াল কিলিং মামলার প্রথম শিকার সম্পর্কে জানতেন, কিন্তু তাকে কেন বলেননি। অপ্রত্যাশিতভাবে লিডার ইয়াং একটি বড় গোপন কথা ফাঁস করে। লি রিপোর্টার মকডং অ্যাপার্টমেন্টের 212 নং রুমে মারা গিয়েছিল। ঘটনার সময় উপরের 314 নং রুমে তার ছেলে আর ইন্দ্র বসেছিল। সে সময় শীতকালীন ছুটি ছিল এবং কিছু ছাত্র রাত 9টায় সেখানে অবৈধ টিউশন নিচ্ছিল। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে রাত 12:05 সমস্ত শিশুরা চলে গিয়েছিল, কিন্তু ইরোয়ের চলে যাওয়ার কোনো ফুটেজ ছিল না। এর মানে হলো লি রিপোর্টার মারা যাওয়ার সময় ইরো সেখানে ছিল। তবে ইরোয়ের চাচা, যিনি সে সময়ের প্রধান ছিলেন, তিনি তাকে তদন্ত চালিয়ে যেতে বাধা দিয়েছিল। অপ্রত্যাশিতভাবে 8 মাস পরে ইরোয়ের চাচা মারা যান। এই কারণেই লিডার ইয়াং তথ্য প্রকাশ করতে রাজি ছিলেন না, কারণ তিনি এখনও ইরোকে সন্দেহ করে। তবে ইরোয়ের দৃষ্টিকোণ থেকে তিনি রাত 8:05 টিউশন শিক্ষকের বাড়ির নিচে আসে এবং উপরে যাওয়ার সময় লি রিপোর্টারের সাথে দেখা করে এবং এটিই ছিল তাদের
তাদের শেষ দেখা। টিউশনের বিষয়বস্তু খুব বিরক্তিকর ছিল এবং সে কিছুই শিখতে পারছিল না, তাই রাত 11টায় সে একা একা ছাদে চলে গিয়েছিল মন ফ্রেশ করার জন্য। কাকতালীয়ভাবে সে একজন রহস্যময় ব্যক্তিকে অ্যাপার্টমেন্টের মূল দরজা দিয়ে লুকিয়ে ঢুকতে দেখেছিল। রাতে ইরো আবার তার কল রেকর্ডের উচলজিনের কথা মনে পড়ে, তাই পরের দিন সকালে সে কিম হানচিওনকে একটি টেক্সট বার তা রেখে একা বুসানে যায় এবং সেই ব্যক্তির সাথে দেখা করে। তবে রাতে যখন কিম হানচিওন আবার ইরোকে ফোন করেন, তখন বুসান পুলিশ স্টেশনের একজন পুলিশ অফিসার ফোনটি ধরে, কারণ তাকে খুনের সন্দেহে আটক করা হয় এবং মারা যাওয়া ব্যক্তিটি হলো সেই উচলজিন যার তদন্ত সে করছিল। এরপর কি হবে নেক্সট এপিসোডে দেখতে পারবো। প্লিজ ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।